হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফিজিক্স স্লোলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যার আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার অধ্যায়ের হাইগেন্সের তরঙ্গতত্ত্ব এবং তার ইন্ট্রোডাকশন এবং হাইগেন্সের তরঙ্গতত্ত্বের সাহায্যে আমরা কী কী প্রমাণ করতে পারি, অর্থাৎ হাইগেন্সের তত্ত্বের সাহায্যে আমরা আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্রগুলি প্রমাণ করতে পারি। আজকে এগুলোই পড়ব। তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করবে, লাইক করবে, কমেন্ট করবে। তাহলে আমরা শুরু করছি। আলোক তরঙ্গ বা ওয়েভ অপটিক্স। তাহলে অ্যাকচুয়ালি ওয়েভ অপটিক্স বা আলোক তরঙ্গটা কী বা কোন জিনিস নিয়ে আমরা এটা স্টাডি করবো। অ্যাকচুয়ালি ওয়েভ অপটিক্স বা আলোক তরঙ্গটি আলোর লাইটকে নিয়ে স্টাডি করার একটি থিওরি, ঠিক আছে। ওয়েভ তরঙ্গ বা ওয়েভ অপটিক্সের সাহায্যে আমরা লাইটকে স্টাডি করব। তো লাইটকে স্টাডি করা বলতে গেলে এখানে লাইটের নেচারের কথা চলে আসে, যে আলোর প্রকৃতি কীরকম। তো বিভিন্ন সায়েন্টিস্টের মতভেদ আছে। কোনো সায়েন্টিস্ট মনে করেন আলো কণা দিয়ে গঠিত, অর্থাৎ আলোর প্রকৃতি কণার মতো, একটা পার্টিকেলের মতো। আবার কোনো সায়েন্টিস্ট মনে করেন যে আলোর নেচার বা প্রকৃতি তরঙ্গের মতো। তো দুই রকমেরই মতভেদ আছে বা দুই রকমেরই তত্ত্ব আছে, অর্থাৎ আমরা একদম লাস্ট গিয়ে জানতে পারবো যে আলোর কণাধর্ম প্লাস তরঙ্গধর্ম দুটোই আছে, অর্থাৎ আলো ডুয়াল নেচারের প্রকৃতির হয়। তো এখানে আমরা জাস্ট একটু ইন্ট্রোডাকশনটা জেনে নিই যে আলোর যেহেতু দুই রকমের প্রকৃতি, কোনো সায়েন্টিস্ট মনে করেন আলো কণার মতো, কোনো সায়েন্টিস্ট মনে করেন আলো তরঙ্গের মতো। তাই এখানে বিভিন্ন সায়েন্টিস্টের গ্রুপ আছে। তাই বিভিন্ন সায়েন্টিস্ট কীভাবে আলোকে কোন ধর্ম প্রমাণ করতে গিয়ে আলোকে পেয়েছেন কণার মতো, আবার কোন ধর্মকে প্রমাণ করতে গিয়ে পেয়েছেন আলো এক প্রকার তরঙ্গ, সেগুলো আমরা জানব। তাহলে ফার্স্ট নেচার অফ লাইট, আলোর প্রকৃতি, এই সম্পর্কে যে থিওরি বা তত্ত্বগুলি আছে সেখানে ফার্স্ট নাম আসে হচ্ছে বিজ্ঞানী আইজ্যাক নিউটনের নিউটনস কর্পাসকুলার থিওরি। তিনি তো একজন মেকানিক্সের মানুষ ছিলেন। তিনি সবসময় কণা হিসাবে প্রত্যেকটি জিনিসকে ট্রিট করতেন। তাই এখানে তিনি তার মতে আলো এক প্রকার কণা, অর্থাৎ আলো আসা মানে সূর্য থেকে যে আমাদের আলো আসে, সে আলো আসা মানে কি অ্যাকচুয়ালি রশ্মি আসছে। তাহলে রশ্মিকে আমরা একটা সরলরেখা দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ এই যে এখানে প্রত্যেকটা এই যে রশ্মিটা গঠিত হয়েছে, এই রশ্মিটা প্রত্যেকটি কণা দ্বারা একটা করে যদি আমরা কণাকে যোগ করি তাহলে কিন্তু আমরা রশ্মিটি পেয়েছি। এটাই হচ্ছে বিজ্ঞানী আইজ্যাক নিউটনের মতভেদ। তো তিনি তার এই থিওরি অনুযায়ী তিনি দেখেছিলেন যে আলোর প্রতিফলন তিনি প্রমাণ করতে পারছেন, তিনি প্রতিসরণ প্রমাণ করতে পারছেন। কিন্তু যখন আলোর বিভিন্ন ধরনের ধর্ম আছে, আলোর প্রচুর ধর্ম আছে, প্রতিফলন প্রতিসরণ, তোমরা আপাতত শুধুমাত্র এতক্ষণ পর্যন্ত প্রতিফলন আর প্রতিসরণটাই পড়েছো। এরপর অনেক হাতে ব্যতিচার আছে, সমবর্তন আছে, অপবর্তন আছে, এগুলো তোমরা পরপর স্টেপ বাই স্টেপ পড়বে। তো বিজ্ঞানী আইজ্যাক নিউটন দেখলেন যে আলোক রশ্মিকে কণা হিসেবে ট্রিট করে তিনি প্রতিসরণগুলি প্রমাণ করতে পারলেন, কিন্তু প্রতিফলন আর প্রতিসরণগুলি প্রমাণ করতে পারলেন, কিন্তু ব্যতিচার বা অপবর্তন এগুলো এখনও তোমরা পড়োনি, এগুলো কিন্তু তিনি প্রমাণ করতে পারলেন না। তখন তিনি এগুলো ব্যর্থ হলেন। এরপরে তখন যে বিজ্ঞানী আসলেন সেই বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী হাইগেন্স। তো তিনি প্রথম লাইটকে একদম পুরোপুরি ওয়েভ হিসেবে বা তরঙ্গ হিসেবে একটা নির্দিষ্ট রূপরেখা দেন। এখানে আমরা এই যে চ্যাপ্টারে আলোচ্য, এই চ্যাপ্টারে আমরা হাইগেন্সের তত্ত্বই জানবো, অর্থাৎ আলোকে তিনি কীভাবে তরঙ্গ রূপ দিয়েছেন সেটা আমরা এখানে ব্যাখ্যা করব। তো বিজ্ঞানী হাইগেন্স তিনি তার তরঙ্গ তত্ত্বের নেচার হিসেবে আলোর প্রতিফলন প্রমাণ করতে পারলেন, প্রতিসরণ প্রমাণ করতে পারলেন, যেগুলো বিজ্ঞানী নিউটন অর্থাৎ ব্যতিচার অপবর্তন প্রমাণ করতে পারেননি। বিজ্ঞানী হাইগেন্স ব্যতিচার এবং অপবর্তনটা প্রমাণ করে দেখালেন, কিন্তু আলোকে তরঙ্গ হিসেবে। কিন্তু সমবর্তন যখন তিনি ব্যাখ্যা করতে গেলেন তখন তিনি কিন্তু তার পক্ষে সেটা সম্ভব হলো না, অর্থাৎ আলোকে তখন তরঙ্গ রূপে সেটা ব্যাখ্যা করতে সম্ভব হলো না। এরপর যখন বিজ্ঞানী ম্যাক্সওয়েল আসলেন তার তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে, তখন তিনি সমবর্তনকে ব্যাখ্যা করতে পারলেন, কিন্তু শোষণ এবং বিকিরণ অর্থাৎ ইমিশন এবং অ্যাবজর্পশন সম্পর্কে কোনো ধারণা দিতে পারলেন না। এখানে ব্যাকেটে দেখো ক্রস দেওয়া আছে, এগুলো তিনি পারেননি। এরপর 4 নম্বর আইনস্টাইনের যে কোয়ান্টাম থিওরি,
তিনি আলোক তড়িৎ ক্রিয়ার উপর কাজ করেছেন। এই আলোক তড়িৎ সম্পর্কে তোমরা মডার্ন ফিজিক্সে তোমাদের একদম দ্বাদশ শ্রেণীর শেষের দিকে পড়বে। তো এখানে তিনি কী করলেন, শোষণ বিকিরণ এগুলো ব্যাখ্যা করতে পারলেন, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারলেন, কিন্তু আবার ব্যতিচার বা সমবর্তন ব্যাখ্যা করতে পারলেন না। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্নজন বিজ্ঞানী আলোক রশ্মিকে কণা হিসেবে ধরে কিছু কিছু আলোর ধর্ম প্রমাণ করেছেন, আবার কোনো সায়েন্টিস্ট আলোক তরঙ্গ হিসেবে ধরে আলো কোনো ধর্মকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এরপর যখন একদম মডার্ন মানে আধুনিক যুগে এটাই এখন মানা হচ্ছে কি যে এত কিছু ডিসকাস পেছনের এই যে ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পেলাম কি যে আলোর যে ধর্ম আছে, আলোর তো ধর্ম আছে বিভিন্ন রকম, তো সেই ধর্মগুলো ব্যাখ্যা করার জন্য আমরা কোনো সময় আলোকে কণা হিসেবে ট্রিট করছি, কোনো সময় আলোকে আমরা তরঙ্গ হিসেবে ট্রিট করছি। তাই লাস্ট মডার্ন যুগে এসে যে তত্ত্বটা বের হলো সেটা হচ্ছে ডুয়াল নেচার অফ লাইট বা দ্বৈত প্রকৃতি। অর্থাৎ এক্ষেত্রে আমরা লাইটকে বা আলোকে তরঙ্গ হিসেবে ধরবো, প্লাস পার্টিকেল বা কণা হিসেবেও ধরবো। এটাই হচ্ছে, এর উপরে এখনও কোনো রিসার্চ হয়নি। এটাই লাস্ট যে আলো হচ্ছে দ্বৈত প্রকৃতি বা ডুয়াল নেচার, এবং আলোকে তরঙ্গ হিসেবে মানতে হবে এবং কণা হিসেবেও মানতে হবে। যখন যেরকম তখন সেখানে সেইভাবে ব্যবহার করতে হবে। এই হচ্ছে আলোক তরঙ্গের একটু হিস্ট্রিটা জেনে রাখলে তোমাদের ধারণাটা ভালো লাগবে। এরপর আমরা সরাসরি যে আমাদের মেন টপিক হাইগেন্স প্রিন্সিপাল বা হাইগেন্সের যে তত্ত্ব সেটাই চলে যাব। হাইগেন্স তিনি আলোকে কীভাবে তরঙ্গ হিসেবে ব্যাখ্যা করেছিলেন সেটা আমরা আজকে পড়ব। তাহলে এখানে দেখো হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব বা হাইগেন্স ওয়েভ থিওরি। তো এখানে হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করার আগে আমাদেরকে ছোটো ছোটো কিছু জিনিস সম্পর্কে জেনে রাখতে হবে। ফার্স্ট যেমন হচ্ছে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট, এই জিনিসটি কী? তো এই জিনিসটি হচ্ছে কি যে একটু জাস্ট সংজ্ঞাটা একটু লিখে দিয়েছি, তোমাদের বইও লেখা আছে যে কোনো মুহূর্তে একই দশায় থাকা বিন্দুগুলি যে রেখাতলের উপর অবস্থিত থাকে তাকে তরঙ্গমুখ বলা হয়। তাহলে এখানে আমরা একটু ছবির সাহায্যে ব্যাখ্যা করি। দেখো যে আলোক উৎস বা পয়েন্ট সোর্স, ঠিক আছে? তাহলে এখানে ছবির সাহায্যে দেখো যে এটা যদি একটা বিন্দু আলোক উৎস হয়, তাহলে সেই বিন্দু আলোক উৎস থেকে কি চারিদিকে আলো ছড়িয়ে পড়ে। অর্থাৎ একটা অন্ধকার ঘরে যদি আমরা একটা টর্চ বা একটা কোনো বিন্দু আলোর একটা মাত্র যদি আমি জোনাকি ধরি, সেও তো একটা আলো ছড়াচ্ছে। আলোক উৎস মানে যে বস্তু আলোকে ছড়াবে। তাহলে কোনো অন্ধকার ঘরে যদি একটা জোনাকিও থাকে তাহলে কী করে, সেই জোনাকিও তার নিজস্ব আলো চারিদিকে ছড়িয়ে দেয়। তাহলে এখানে চারিদিকে যেহেতু ছড়িয়ে দিচ্ছে তার জন্য ওই জোনাকি হচ্ছে একটি আলোক উৎস, এবং আলো যখন ছড়িয়ে দেয় তখন কিন্তু চারিদিকে বিভিন্ন অ্যাঙ্গেলে সমস্ত দিক থেকে কিন্তু কিছুটা জায়গায় একটা, যেমন আমরা ঘরে যদি বাল্ব জ্বালাই তাহলে কি হয়, এটা হয় কি যে কিছুটা জায়গা আলো জ্বলছে, কিছুটা জায়গা আলো জ্বলছে না, সেটা হয় না। কিন্তু যে আলোটা জ্বলছে বা যে আলোক উৎস থেকে আলো ছড়াচ্ছে সে কিন্তু পুরো রুমটাকে কোনা আলো পৌঁছে দিয়ে একদম আলো ঘরটাকে আলোকিত করছে। তাহলে এখানে এটা হচ্ছে একটা বিন্দু সোর্স পয়েন্ট, সেখান থেকে দেখতে পাচ্ছ তরঙ্গের আকারে আলো। এখানে আমরা তরঙ্গ কেন ধরলাম, কারণ বিজ্ঞানী হাইগেন্স আলোকে তরঙ্গ হিসেবে ধরেছেন। এখানে আমরা রশ্মি হিসেবে এইভাবে ধরতে পারবো না। তাহলে এখানে তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আলো। এরপর এখানে দেখতে পাচ্ছ তরঙ্গর, তোমরা ক্লাস একাদশ শ্রেণীতে পড়ে এসছো যে সমদশা সম্পন্ন কী বুঝো, একটু তাও দেখিয়ে দিচ্ছে। দেখো সমদশা বিপরীত দশা, এটা মনে করো একটা তরঙ্গ, এটা আর একটা তরঙ্গ। এই বিন্দুটা একটা পি, এই বিন্দুটা হচ্ছে কিউ। তাহলে পি এবং কিউ কিন্তু সমদশা, পি এবং কিউ কিন্তু সমদশা। দুটো চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, তোমরা একাদশ শ্রেণীতে পড়ে এসছো। পি এবং কিউ হচ্ছে সমদশা, তারপরে এস এবং আর হচ্ছে কি সমদশা। বুঝতে পারছো? পি এবং কিউ সমদশা, আর এস এবং আর সমদশা। তাহলে এখানেও যদি তোমরা দেখো ভালোভাবে যে এই বিন্দুটা, এই বিন্দুটি, এই বিন্দুটি, এই বিন্দুটি, এই বিন্দুটি, প্রত্যেকটা বিন্দু কিন্তু সমদশায় আছে, অর্থাৎ হয় তারা সমদশায় আছে প্রত্যেকেই। তাহলে এখানে কি সংজ্ঞাটি যে কোনো মুহূর্তে একই দশায় থাকা বিন্দুগুলি যে রেখা বা তলের উপর অবস্থিত থাকবে সেটাই হচ্ছে কি তরঙ্গমুখ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই দশায় থাকা সম্পূর্ণ কণাগুলোকে নিয়ে যদি আমরা একটা রেখা কল্পনা করি, সেই রেখাটায় বা তলটায় হচ্ছে কি একটি তরঙ্গ মুখ। তাহলে বোঝা গেল যে কোনো মুহূর্তে একই দশায় থাকা, তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। এগুলোকে নিয়ে আমরা অসংখ্য, অর্থাৎ যে কোনো মুহূর্তে একই দশায় থাকা বিন্দুগুলি যে রেখাতলের উপর অবস্থিত হবে তাকে আমরা কী বলবো, তরঙ্গমুখ। সেই দিয়ে আমরা অসংখ্য তরঙ্গমুখ তৈরি করতে পারবো। এবার এখানে তরঙ্গমুখ বিভিন্ন রকমের হয়।
গোলীয়, চোঙাকৃতি এবং হচ্ছে সমতল। এখানে দেখো এটাই হচ্ছে কি গোলীয়, এরপর চোঙাকৃতি। এখানে যদি একটা চোঙ ফার্স্ট একটা কল্পনা করা হয়েছে, সেই চোঙের এখানে যদি একটা আমরা বিন্দু কল্পনা করি, তাহলে সেই বিন্দু থেকে চারিদিকে আলো ছড়িয়ে যাবে। সেই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা দেখো তল কল্পনা করে আমরা একটা আবার চোঙ করেছি। এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে গোলীয় তরঙ্গমুখ থেকে কিন্তু যে নেক্সট যে তরঙ্গমুখটা তৈরি হবে সেটাও গোলীয় হবে, বা একটি চোঙ থেকে যে তরঙ্গমুখ তৈরি হবে নেক্সট যে তরঙ্গমুখগুলো তৈরি হবে সেগুলোও কিন্তু পরপর সব এরপরে যদি আবার হয় তাহলে সেটাও হবে কি চোঙাকৃতি। এরপর সমতল, সমতল এখানেও কি একইভাবে একই রকম দশায় মিলিত হয়েছে, সেই বিন্দুগুলোকে নিয়ে যে আমরা তল কল্পনা করেছি সেটা হচ্ছে কি সমতল তরঙ্গমুখ। এখানেও একইভাবে প্রযোজ্য যে সমতল তরঙ্গমুখ থেকে পরপর যে তরঙ্গমুখগুলো তৈরি হবে সেগুলো প্রত্যেকটি এক একটি সমতল তরঙ্গমুখ, এগুলো জাস্ট একটু মনে রাখবে সমতল তরঙ্গমুখ। এবার আমরা চলে আসলাম আমাদের মেন পয়েন্ট, সেটা হচ্ছে কি হাইগেন্স প্রিন্সিপাল বা হাইগেন্স তত্ত্ব। আর এখানে দেখো আমি হাইগেন্স তত্ত্ব বা হাইগেন্স প্রিন্সিপালটাকে দুটো ভাগে আমি ভাগ করেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট কি বলছে দেখো যে প্রত্যেকটি আলোক বিন্দু উৎস একটি সেন্টার অফ ডিস্টারবেন্স হিসেবে কাজ করে, সেখান থেকে তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনেক তরঙ্গমুখ সৃষ্টি করে। মানে প্রত্যেকটি আলোক বিন্দু উৎস একটি সেন্টার অফ ডিস্টারবেন্স, অর্থাৎ সেন্টার অফ ডিস্টারবেন্স মানে প্রত্যেকটি আলোক বিন্দু উৎস চারিদিকে আলো ছড়িয়ে দেওয়ার কাজ করে। যেমন একটা ঘরে একটা বাল্ব একটি সেন্টার অফ ডিস্টারবেন্স বা আলোক বিন্দু উৎস, একটি জোনাকি, বিভিন্ন ধরনের লাইট সোর্সই হচ্ছে কি এক একটি সেন্টার অফ ডিস্টারবেন্স। তাহলে এবং সেখান থেকে তরঙ্গমুখ ছড়িয়ে পড়ে। তাহলে ছবিতে দেখো এটা একটি বিন্দু উৎস ছিল, সেখান থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং এক একটি করে তরঙ্গমুখ তৈরি করছে, বুঝতে পেরেছো? এরপর দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটি তরঙ্গমুখ আবার নিউ ডিস্টারবেন্স বা নতুন ডিস্টারবেন্স হিসেবে কাজ করে, অর্থাৎ প্রাথমিক তরঙ্গমুখের ওপর কোনো বিন্দু আলোকউৎস ধরা হলে সেখান থেকে আবার অসংখ্য তরঙ্গমুখ সৃষ্টি হয়, এগুলিকে গৌণ তরঙ্গমুখ বলে। বোঝা গেল? মানে প্রত্যেকটি তরঙ্গমুখ আবার নতুন করে ডিস্টারবেন্স হিসেবে কাজ করে, অর্থাৎ প্রাথমিক তরঙ্গের উপর যদি আবার আমরা কোনো বিন্দু কল্পনা করি তাহলে সেই বিন্দু আবার একটি আলোকউৎস হিসেবে কাজ করবে এবং সেখান থেকে আবার অসংখ্য তরঙ্গমুখ ছড়িয়ে পড়বে, এগুলোকে আমরা কি বলবো গৌণ তরঙ্গমুখ। তাহলে ছবিতে একটু দেখে নেওয়া যাক। তাহলে এটাও ছিল ফার্স্ট আলোকবিন্দু, সেখান থেকে অসংখ্য তরঙ্গ দেখতে পাচ্ছ। তাহলে এগুলো হচ্ছে কি প্রাথমিক তরঙ্গমুখ। এরপর এই প্রাথমিক তরঙ্গমুখের উপর যদি আবার আমরা একটা ছোট্ট কোনো বিন্দু কল্পনা করি, যেমন এটা করেছি, তাহলে এখান থেকে দেখো অসংখ্য তরঙ্গমুখ সৃষ্টি হচ্ছে। তাহলে এগুলোই হচ্ছে কি গৌণ তরঙ্গমুখ, অর্থাৎ প্রাথমিক তরঙ্গমুখের উপর যদি কোনো বিন্দু আবার আলোকউৎস হিসেবে কাজ করে তাহলে সেই আলোকউৎস বা সেই তরঙ্গমুখগুলো হচ্ছে কি গৌণ তরঙ্গমুখ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে কি হাইগেন্সের তত্ত্ব, এটা তোমাদের পরীক্ষায় আসে 2 নম্বরে। তাহলে এইভাবে যদি সুন্দর করে লেখো তাহলে একদম ফুল মার্কস পাবে, 2-এ 2। প্রত্যেকটি আলোকবিন্দু উৎস একটি সেন্টার অফ ডিস্টারবেন্স হিসেবে কাজ করে, সেখান থেকে তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনেক তরঙ্গমুখ সৃষ্টি করে। প্রত্যেকটি তরঙ্গমুখ আবার নিউ ডিস্টারবেন্স হিসেবে কাজ করে, অর্থাৎ প্রাথমিক তরঙ্গমুখের ওপর কোনো বিন্দু আলোকউৎস ধরা হলে সেখান থেকে আবার অসংখ্য তরঙ্গমুখ সৃষ্টি হয়, এগুলিকে বলা হচ্ছে গৌণ তরঙ্গমুখ। বারবার ভিডিওগুলি দেখবে, আশা করি বুঝতে পারবে। এরপর আরেকটি জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এখানে তরঙ্গমুখ এবং আলোর যে ডিরেকশন এর মধ্যে একটি সম্পর্ক আছে, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে দেখো এই যে এইভাবে আলো নির্গত হচ্ছে, এগুলো হচ্ছে একটা কি তরঙ্গমুখ, ঠিক আছে? তাহলে আলো তরঙ্গ এভাবে যাচ্ছে, কিন্তু আলো তো সবসময় স্ট্রেট বরাবর যায়, স্ট্রেট লাইন বরাবর। তা আলো কিন্তু দেখো তরঙ্গমুখকে ভেদ করে স্ট্রেট লাইন বরাবর চলে যাচ্ছে। তরঙ্গমুখগুলো তো কাল্পনিক, তরঙ্গমুখগুলো মধ্য দিয়ে কি ডিরেকশন অফ লাইট ও প্রোগ্রেশন, অর্থাৎ এইভাবে আলোক রশ্মি যাচ্ছে। তাহলে অর্থাৎ এখানে আমরা একটা কোশ্চেন যে তরঙ্গমুখ এবং ডিরেকশন অফ লাইটের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি, অর্থাৎ আলো তরঙ্গমুখের সঙ্গে সর্বদা 90 ডিগ্রি কোণ করে নির্গত হয়। সেটা গোলীয় হতে পারে, চোঙাকৃতি হতে পারে বা সমতল হতে পারে। আরেকটি জিনিস এনভেলপ বা আবরণ, এটাও খুবই দরকার তোমরা যখন প্রতিফলন এবং প্রতিসরণে প্রমাণ করবে। এখানে দেখো এটা হচ্ছে একটি প্রাথমিক তরঙ্গ, এখান থেকে যদি আবার একটা আমরা প্রাথমিক তরঙ্গমুখের উপর একটা বিন্দু কল্পনা করি তাহলে সেখান থেকে আবার কি গৌণ তরঙ্গমুখ তৈরি হচ্ছে। এবার এই যে গৌণ তরঙ্গমুখের লাস্ট যে তরঙ্গমুখ এবং প্রাথমিক তরঙ্গের লাস্ট যে তরঙ্গমুখ, এই দুটোকে যদি আমরা মেলাই তাহলে দেখো একটা এনভেলপ বা আবরণের মতো পাওয়া যাচ্ছে না? এটাই আবার পুনরাবার কি প্রাথমিক তরঙ্গমুখ হিসেবে কাজ করছে। বোঝা গেল? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে এরকম হতে পারে হয়তো কোনো সমতল, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তাহলে এখান থেকে
এরকমভাবে তরঙ্গমুখ তৈরি হচ্ছে। এই যে দাগটা এটাই হচ্ছে কি আবার একটা নতুন তরঙ্গমুখ বা প্রাথমিক তরঙ্গমুখ হিসেবে কাজ করবে। এরপর আমরা মেন যে তোমাদের আলোর প্রতিফলন এবং প্রতিসরণের প্রমাণ এই দুটো করবো। তাহলে হাইগেন্স তত্ত্বের আমরা প্রয়োগটা দেখছি। দেখো, হাইগেন্স তত্ত্বের প্রমাণ। তাহলে আমরা তরঙ্গমুখ সম্পর্কে জানলাম যে একই দেশে থাকা মিলিত বিন্দুগুলোকে যদি মিলিত করি তাহলে একটি তরঙ্গমুখ তৈরি হয়। তাহলে এই তরঙ্গমুখের উপর যদি আবার আমরা কোনো বিন্দু কল্পনা করি তাহলে সেখান থেকে আবার আর একটি আমরা তরঙ্গমুখ বা গৌণ তরঙ্গমুখ পেতে পারি। এইভাবে একের পর এক আমরা কিন্তু তরঙ্গমুখ সৃষ্টি করতে পারছি। তাহলে এখানে আমরা একটি প্রতিফলক তল কল্পনা করেছি, দেখতে পাচ্ছি। একটু প্রবলেম হচ্ছে ভিডিও করার জন্য। তাহলে এখানে আলোর প্রতিফলক তল কল্পনা করেছি। যে প্রতিফলক তলের উপর দেখো আমরা দুটো সমান্তরাল রশ্মি কল্পনা করেছি, দুটো সমান্তরাল রশ্মি। তাহলে এখানে দেখো আলোক রশ্মিগুলো এইভাবে আসছে, তরঙ্গমুখগুলো এইভাবে আসছে এবং আলোক রশ্মিগুলো হচ্ছে এইভাবে আসছে লম্বভাবে। অর্থাৎ আগে দেখলাম যে তরঙ্গমুখ থেকে আলোক রশ্মি সর্বদা 90 ডিগ্রি কোণ করে নির্গত হয়। তাহলে এখানে দুটো এ এবং বি দুটো রশ্মি আসছে। এরপর এ বি এই পর্যন্ত দেখো, জাস্ট এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত এখানে এ এবং বি এইভাবে, তাহলে কি এইভাবে সমতল তরঙ্গমুখগুলো ক্রমশ এগিয়ে আসছে আস্তে আস্তে। এ বি হচ্ছে এখানে লাস্ট একটি সমতল তরঙ্গমুখ। এরপর কি হচ্ছে, এখানে যখন এসে পৌঁছলো এই বিন্দুতে এই আলোক রশ্মিটি তখন এখানে ধাক্কা পেল। ধাক্কা পাওয়ার জন্য কী হবে, এই আলোক রশ্মির বেগ ক্রমশ কমবে। কিন্তু এখানে বি এখানে তো কোনো বাধা পায়নি, তাই কী হবে, এখান থেকে যে আলোক রশ্মি সেটা বড় বড় তরঙ্গমুখ করে কিন্তু নির্গত হবে। এরপর এখানে তাহলে এখানে দেখো এই যে আলোক রশ্মি এবং এই তরঙ্গমুখ এর মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটা লম্ব কল্পনা করলাম, অভিলম্ব। তাহলে অভিলম্বের সঙ্গে কোণ কত, আই। তাহলে এই কোণটা কত, 90 মাইনাস আই। ঠিক আছে, যেহেতু এই যে তরঙ্গমুখ আর এটার মধ্যে কোণ হচ্ছে টোটাল 90 ডিগ্রি, তাহলে এটা যদি আই হয় তাহলে এটা কত, 90 মাইনাস আই। এরপর এই অভিলম্বের সঙ্গে প্রতিফলক তলে কোণ কত, টোটাল 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 মাইনাস আই হয় এবং এটা সামথিং কিছু ধরলাম, তাহলে এই কোণটা বা কত হয়ে যাচ্ছে, আই হয়ে যাচ্ছে। একইভাবে এটা হচ্ছে আর এবং এই কোণটা কত, 90 মাইনাস আর। অর্থাৎ এটা হচ্ছে তরঙ্গমুখের সঙ্গে আলোক রশ্মির কোণ 90 ডিগ্রি। এখান থেকে প্রতিফলন কোণটা আর, তো এখান থেকে কোণটা হচ্ছে কত, 90 মাইনাস আর। তাহলে এই আবার এই অভিলম্ব এবং প্রতিফলক তলের মধ্যে কোণ হচ্ছে কত, আর। তাহলে এই অভিলম্ব এবং হচ্ছে প্রতিফলক তলের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই বাকি এগুলো যদি ক্যালকুলেট করি তাহলে এই কোণটা বা কত আসছে, আর। বুঝাতে পারলাম? দেখো আবার এটা হচ্ছে তরঙ্গমুখের সঙ্গে আলোর কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এটা যদি আই হয় তাহলে এটা 90 মাইনাস আই। এরপর আমরা অবিলম্ব টেনেছি যেহেতু এখন আলোর প্রতিফলন করছে, তাহলে এই অবিলম্বের সঙ্গে প্রতিফলক তলের কোণ কিন্তু আবার 90 ডিগ্রি। তাহলে অলরেডি এই কোণটা 90 মাইনাস আই এবং 90 মাইনাস আই প্লাস সামথিং কোনো কোণ সমান কত হবে, আবার আই হয়ে যাবে। একইভাবে এটা হচ্ছে আর। তাহলে একই সময় যে সময়ে এটা যেহেতু মাধ্যম একই, মিউ প্রতিসরাঙ্ক এক এবং বেগ একই, তাই যে সময়ে এ থেকে আলোক রশ্মি ডি পর্যন্ত যাবে সে একই সময় আলোক রশ্মি বি থেকে সি পর্যন্ত যাবে। এখানে কী হচ্ছে, টি সমান বিসি বাই ভি, আবার টি সমান এডি বাই ভি। এবার ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি আমরা এ বিসি থেকে বিসি বাহু সমান হচ্ছে এসি সাইন আই। অর্থাৎ এই কোণটা কত, এই কোণটা হচ্ছে আই কোণ, এই কোণটা হচ্ছে আই। তাহলে বিসি সমান এসি সাইন আই আর এডি সমান হচ্ছে কত, এডি সমান হচ্ছে এসি সাইন আর। তাহলে এখান থেকে এসি সমান এডি, অতএব এসি সাইন আই সমান এসি সাইন আর, তো আই সমান আর।
এটাই হচ্ছে কি আলোর প্রতিফলনের সূত্র। আর একবার ছবিটি ভালো করে দেখো, এটা হচ্ছে কি তরঙ্গমুখ, এটা আলোক রশ্মির মধ্যে কোণ কত 90 ডিগ্রি, এটা অভিলম্ব, এটা হচ্ছে কোণ আপাতন কোণ আই, তাহলে বাকি কোণটা 90 - আই। এরপর অভিলম্বের সঙ্গে প্রতিফলক তলের কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটা হচ্ছে কত হয়ে যাচ্ছে, এটা 90 - আই, তাহলে টোটালটা হচ্ছে কত, কারণ অভিলম্বের সঙ্গে প্রতিফলক তলে কোণ কত 90 ডিগ্রি, তাহলে এখানে যোগ করো 90 - আই প্লাস 90 সমান কত আই হয়ে যাচ্ছে, 90 কেটে যাচ্ছে, তাহলে এই কোণটা হচ্ছে আই। একইভাবে তরঙ্গমুখ প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ হচ্ছে তরঙ্গমুখ আর আলোক রশ্মির মধ্যে কোণ 90 ডিগ্রি, তাহলে এটা যদি আর হয় তাহলে এটা 90 - আর। এবার অভিলম্ব আর প্রতিফলক তলের মধ্যে আবার কোণ 90 ডিগ্রি, তাহলে এখানে এই কোণটি প্লাস এই কোণটি যদি বাদ দিই তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে। এরপর আলোর প্রতিসরণের প্রমাণ। আমরা এখানে দুটো মাধ্যম, যেহেতু প্রতিসরণ তাই দুটো মাধ্যম ধরছি, মিউ2 আর একটা মিউ1, মিউ2 গ্রেটার দেন মিউ1, এবং যে মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমে বেগ কম, তাই এখানে v1 গ্রেটার দেন v2। এখানেও একইভাবে একটা আমরা প্রতিসরক তল কল্পনা করেছি, দুটো আলোক রশ্মি সমান্তরাল আসছে, দুটো সমান্তরাল আলোক রশ্মি এ বিন্দু এবং বি বিন্দু পর্যন্ত আসছে একইভাবে সেমভাবে। তাহলে এখানে এ বিন্দু আসার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে এই পয়েন্টটা লক্ষ্য করে এই বিন্দু আসার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা মাধ্যম পরিবর্তন হচ্ছে, তাই কী হবে, এখানে যে তরঙ্গমুখগুলো তৈরি হবে সেগুলো কিন্তু ছোটো ছোটো তৈরি হবে, কিন্তু বি থেকে যে সি পর্যন্ত যাচ্ছে এখানে কিন্তু কোনো মাধ্যম আসেনি, তাই এখানে তরঙ্গমুখগুলো বড় বড় তৈরি হবে। এখানে এই যে দেখো এনভেলপ বা তরঙ্গমুখের ধারণাটা কাজে লাগছে, অর্থাৎ এই যে এনভেলপ, এটাকে যদি আমরা এর প্রান্তরেখা যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তরঙ্গমুখ আমরা সিডি পাচ্ছি। তাহলে এখানে অভিলম্ব কল্পনা করেছি, তাহলে অভিলম্বের সঙ্গে আবর্তন কোণ আই, একইভাবে এটা 90 - আই, তাহলে এই কোণটা হয়েছে কত আই। একইভাবে এটা আর, তাহলে এটা 90 - আর, তাহলে এটা হয়ে যাবে কত আর। তাহলে এখানে একই সময় যেহেতু যাচ্ছে তাহলে টি সমান বিসি বাই v1, একই সময়ে যে বিসি আলোক রশ্মি v1 বেগে যাচ্ছে, একই সময় এডি আলোক রশ্মি v2 বেগে যাচ্ছে, এবং এখানে v1 গ্রেটার দেন v2। তাহলে এখানে বিসি বাই v1 সমান এডি বাই v2, তাহলে বিসি সমান এসি সাইন আই, একইভাবে ত্রিভুজ এবিসি থেকে এডি সমান এসি সাইন আর ত্রিভুজ এডিসি থেকে, তাহলে বিসি বাই এডি সমান v1 বাই v2 বা সাইন আই বাই সাইন আর সমান v1 বাই v2 সমান n2 বাই n1। এটা হচ্ছে কি লজ অফ রিফ্লেকশনের প্রমাণ। তাহলে বুঝতে পারলে ছবিটা, কমেন্ট করে জানাবে বুঝতে না পারলে। কমেন্ট করে জানাবে। এই পর্যন্ত থাকলো, সবাইকে ধন্যবাদ।